আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও নতুন উদ্যমে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সুমন হোসেন। আজ আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাব। তার আগে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানে আছো সবসময় ভালো থাকবে এবং কুশলে থাকবে, পরিবারের সাথেই থাকবে, পরিবারেই অবস্থান করবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলবে না। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আজ আমরা অষ্টম অধ্যায়ের শুভ সূচনা করব। সবচেয়ে ভালো লাগবে যদি আমাদের থেকে তোমরা সামান্য উপকার পাও। আশা করি ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে শিখিয়েছি, তোমরা সেটাকে বারবার অনুসরণের মাধ্যমে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজ আমরা অষ্টম অধ্যায় অর্থাৎ রসায়ন ও শক্তি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের পাঠে, রসায়ন এবং শক্তি। তো এই রসায়ন এবং শক্তির যে টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বন্ধন শক্তি এবং ডেল্টা এইচ এর মান নয়। তো বন্ধন শক্তি কি সেটা আগে আমরা জেনে নিই। দেখো, অর্থাৎ এর ইংরেজির নাম হচ্ছে বন্ড এনার্জি। শিক্ষার্থী বন্ধুরা, বন্ধন শক্তির ভিতরেই কিন্তু অনেক কথা লুকায়িত আছে। আমরা নিশ্চয়ই পঞ্চম অধ্যায় পড়েছি, সেখানে রাসায়নিক বন্ধনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা ছিল। তো এই রাসায়নিক বন্ধন অর্থাৎ এই বন্ধনে একটা যৌগে পরমাণু সমূহ যুক্ত থাকে। তো কোনো যৌগে পরমাণু সমূহ অর্থাৎ বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যে আকর্ষণ শক্তি মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বলি বন্ধন শক্তি। সেক্ষেত্রে বন্ধুরা, একটি যৌগে একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আমরা বলি বন্ধন শক্তি। আবার অন্যভাবেই বলা যায় যে কোনো যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভাঙতে অর্থাৎ মধ্যকার বন্ধন ভেঙে দুটি পরমাণুকে আলাদা করতে যে পরমাণু শক্তির প্রয়োজন হবে এবং দুটি পরমাণুর মধ্যে বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকেই বলা হয় বন্ধন শক্তি। তোমাদের সুবিধার্থে আমি দুটোই সংজ্ঞাকেই আবার একবার রিপ্লাই করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লেখার চেষ্টা করবে। বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আমরা বলি বন্ধন শক্তি। অথবা কোনো যৌগে একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর বন্ধন গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় অথবা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুকে বিচ্ছিন্ন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি বিষয়টি আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে আসি। যেমন সোডিয়াম ক্লোরাইড, পানি, লোহা এবং কার্বন ডাইঅক্সাইড। শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়াম ক্লোরাইডের ভিতরে সাধারণত দুটো আয়ন আছে, একটা সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন।
ক্লোরাইড মাইনাস বা ক্লোরাইড আয়ন, এরা সাধারণত আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আবার পানি, এখানে হাইড্রোজেন ও অক্সিজেন, এরা সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। লোহা, এটা একটা ধাতু, তাই একটা ধাতু ও আরেকটা ধাতু অর্থাৎ একাধিক ধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে ধাতব বন্ধন তৈরি করে। আবার কার্বনের সাথে অক্সিজেনের সমযোজী বন্ধন গঠিত হয়। আমরা যেহেতু সমযোজী বন্ধন আগে একবার দেখিয়েছি, তো এই সোডিয়ামের সাথে ক্লোরিনের যে আয়নিক বন্ধন তৈরি হলো, এই সকল বন্ধনে আবদ্ধ হতে হলে অর্থাৎ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন বা ধাতব বন্ধনে আবদ্ধ হতে গেলে সোডিয়াম আয়নের সাথে ক্লোরিন আয়নের বা সোডিয়ামের সাথে ক্লোরিন পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে এরা আবদ্ধ থাকবে, সেই আকর্ষণ শক্তিটাকে আমরা বলছি বন্ধন শক্তি। অর্থাৎ আয়নিক বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে যে শক্তি থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলছি। পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন সমযোজী বন্ধনে আবদ্ধ, এই সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে যে শক্তিটা থাকছে সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি। আবার দুটি লোহা, অর্থাৎ লোহার অনেকগুলো আয়রন পরমাণু থাকে, তো এই আয়রন পরমাণু একটা আয়রন পরমাণুর সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলি। একইভাবে সমযোজী বন্ধনে কার্বনের সাথে অক্সিজেনের যে বন্ধন শক্তিতে আবদ্ধ থাকে বা যে শক্তির মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলবো বন্ধন শক্তি। তাহলে সাথে সাথে আমাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে বা তোমাদের এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে তাহলে আন্তঃআণবিক শক্তিটা কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের মাথায় আসাই স্বাভাবিক। তো বন্ধন শক্তি হয় সাধারণত একটি যৌগে অবস্থিত পরমাণু সমূহের মধ্যে, আর আন্তঃআণবিক শক্তি সাধারণত একটি যৌগের অণুসমূহের মধ্যে, যে একটা অণু আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি কাজ করবে তাকে আমরা বলবো আন্তঃআণবিক শক্তি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আন্তঃআণবিক অর্থাৎ একটি অণুর সাথে আরেকটা অণুর মধ্যকার যে শক্তি সেটাকে বলছি আন্তঃআণবিক শক্তি। নিশ্চয়ই দুটো ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। একটি বলছি যে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণুর মধ্যকার যে বন্ধন যে শক্তি সেটা হবে বন্ধন শক্তি। আর আন্তঃআণবিক শক্তি একটি যৌগে অবস্থিত একটি যৌগের অণুর সাথে অপর একটা যৌগের অণু বা একই যৌগের অণুর মধ্যে যে আকর্ষণ শক্তিটা কাজ করবে সেটাকে বলছি আন্তঃআণবিক শক্তি। তাহলে আমরা এই যে বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তির মধ্যে মূল ডিফারেন্সটি আমরা জানলাম। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি এরকম বলি, পানি বা সোডিয়াম ক্লোরাইড, আমরা যেটাই বলি একটি পানির অণুর মধ্যে একটি পানির অণু প্লাস অপর পানির অণু, একটি পানির অণুর সাথে পার্শ্ববর্তী অপর কোনো পানির অণু যদি একত্রিত হয় তাহলে আমরা তাকে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকবে তাকে আন্তঃআণবিক শক্তি, অর্থাৎ এখানে আমরা আন্তঃআণবিক শক্তির কথাটি বলছি। আন্তঃআণবিক শক্তি। আবার সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটা সোডিয়ামের চারপাশে যদি এরকম 6টা ক্লোরিন থাকে, আবার একটা ক্লোরাইডের চারপাশে 6টা সোডিয়াম প্লাস আয়ন সাধারণত স্ফটিক আকারে যুক্ত থাকে, স্ফটিক আকারে ক্লাস গঠন করে। তো এই সোডিয়াম ক্লোরাইডের গঠনে দেখা যায় যে একটা সোডিয়াম আয়নের চারপাশে 6টা ক্লোরাইড আয়ন অথবা একটা ক্লোরাইড আয়নের চারপাশে 6টা সোডিয়াম আয়ন ক্লাস গঠন করে থাকে বা স্ফটিক গঠন করে থাকে। তাই এই যে এদের মধ্যে যে বন্ধন শক্তিটা বা যে এদের মধ্যে যে শক্তিটা কাজ করে সেটাকে আমরা বলবো আন্তঃআণবিক শক্তি। অর্থাৎ একটা সোডিয়াম ক্লোরাইডের চারপাশে আরেকটা সোডিয়াম ক্লোরাইড, অপর সোডিয়াম ক্লোরাইডের চারপাশে আরেকটা সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ একাধিক অণুর সাথে আরেকটা অণুর যে মধ্যে যে শক্তি সেটাকে আমরা বলছি আন্তঃআণবিক শক্তি। তো বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম।
এখন আমরা একটা বিষয় জানবো, সেটা হলো যে শক্তি, এই যে আন্তর্জাতিক শক্তি হোক আর বন্ধন শক্তি হোক, সব শক্তিকে প্রকাশ করার জন্য আমরা আমাদের যে একক ব্যবহার করি, অর্থাৎ শক্তি প্রকাশের একক। শক্তি প্রকাশের এককে পূর্বে সাধারণত ক্যালোরি ব্যবহার করা হতো। পূর্বে সাধারণত ক্যালোরি ব্যবহার করা হতো বা কিলো ক্যালোরি, ক্যালোরি অথবা কিলো ক্যালোরি ব্যবহার করা হতো। ক্যালোরি কি? যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপের প্রয়োজন বা যে শক্তির প্রয়োজন, যে তাপ শক্তির প্রয়োজন, তাকে কিলো 1 ক্যালোরি। তাহলে ক্যালোরি আবার শক্তির এককে আমরা কিন্তু বর্তমানে যে শক্তির একক হিসাবে ইউজ করা হয় সেটা কিন্তু এটা হচ্ছে পূর্বে ব্যবহার করা হতো, পূর্বে, এবং বর্তমানে শক্তির এককে ব্যবহার করা হয় জুল। শক্তির একক ব্যবহার করা হয় জুল, জুল অথবা আমরা কিলো জুল, অর্থাৎ 1 কিলো জুল মানে 1000 জুল। তো সেক্ষেত্রে আমরা পড়েছি ফিজিক্সে, যে তোমরা নিশ্চয়ই করোনাকালীনের আগে পড়েছো, যে ফিজিক্সের টিচার তোমাকে শিখিয়েছে যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুটির 1 মিটার সরণ হয় তাহলে আমরা তাকে 1 জুল বলে থাকি। 1 নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তু 1 মিটার সরণ হয় তাহলে আমরা তাকে বলছি 1 জুল। তাহলে শক্তি প্রকাশের একক, পূর্বের একক এবং বর্তমান একক আমরা জেনে নিলাম। এরপরে আমরা চলে যাব ডেল্টা এইচ এর মান নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডেল্টা এইচ সম্পর্কে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছি। ডেল্টা এইচ হলো বিক্রিয়া তাপ, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শোষিত হয় বা কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা নির্ণয় করাটাকে বলা হয় বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ। তো ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা বলেছিলাম বিক্রিয়াটি তাপহারী, এবং ডেল্টা এইচ এর মান যদি মাইনাস হয় তাহলে বিক্রিয়াটি ছিল তাপ উৎপাদী। এখন চল এই বিষয়টি আমরা একটু চর্চা করে আসি, অর্থাৎ ডেল্টা এইচ এর মান আমরা এই যে প্লাস মাইনাস এটা কিভাবে আমরা নির্ণয় করব। তো ডেল্টা এইচ এর মান নির্ণয়ের জন্য দুটি সূত্র আমাদেরকে জানতে হবে। ডেল্টা এইচ সমান সমান উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। আমরা যদি এটাকে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তিকে E2 এবং বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিকে আমরা E1 দ্বারা প্রকাশ করব, তাহলে ডেল্টা এইচ সমান দাঁড়ালো E2 মাইনাস E1। যদি E2 গ্রেটার দেন E1 হয় তাহলে ডেল্টা এইচ, যদি E2 গ্রেটার দেন E1 হয় তাহলে ডেল্টা এইচ এর মান অবশ্যই পজিটিভ হবে, তাহলে সে বিক্রিয়াটি হবে তাপহারী। যদি E2 লেস দেন E1 হয়, অর্থাৎ এটা যদি বড় হয় তাহলে ডেল্টা এইচ এর মান মাইনাস হবে, অর্থাৎ সেই বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী। এরপরে এটা নাম্বার 1 নিয়ম। নাম্বার 2,
ডেল্টা এইচ সমান বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ বন্ধন ভাঙতে গেলে আমাদের শক্তি দিতে হবে, কোনো বন্ধন ভাঙতে গেলে আমাদের শক্তি দিতে হবে, আর বন্ধন গড়তে গেলে কিছু শক্তি বেরিয়ে যাবে, অর্থাৎ নির্গত হবে। তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গঠনে নির্গত শক্তি। এই বিক্রিয়কের বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তিকে সাধারণত আমরা B1 দ্বারা প্রকাশ করব, B1, এবং উৎপাদের বন্ধন ভাঙনের শক্তিকে আমরা B2 দ্বারা প্রকাশ করব। তাহলে ডেল্টা এইচ সমান দাঁড়ালো B1 মাইনাস B2। যদি B1 গ্রেটার দ্যান B2 হয় তাহলে ডেল্টা এইচ কি আসবে? যদি এটা গ্রেটার দ্যান তাহলে এটা পজিটিভ আসবে, তাহলে এটা হবে তাপ উৎপাদিত, তাপহারী। আর যদি B1 লেস দ্যান B2 হয় তাহলে ডেল্টা এইচ এর মান হবে মাইনাস, তাহলে বিক্রিয়াটি কি হবে? তাপ উৎপাদন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই দুটি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান খুব ইজিলি করতে পারবে। অর্থাৎ আমরা ডেল্টা এইচ এর মান দুটো নিয়মের সাহায্যে করতে পারবো। একটা হচ্ছে যদি উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো, এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকলে। আর যদি বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি বা বন্ধন গঠন করতে কি পরিমাণ শক্তি বের হয়, সাধারণত একই পরমাণুর মধ্যে, অর্থাৎ যদি দুটি পরমাণুর মধ্যে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, বন্ধন গড়তেও কিন্তু একই পরিমাণ শক্তি নির্গত হবে। অর্থাৎ আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা আরো ক্লিয়ার করে তোমাদেরকে বলব। তাহলে যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করা হয় তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা তোমাকে আগে লিখতে হবে, বিক্রিয়ক অভ্যন্তরীণ শক্তিটা পরে। আর যদি বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি বা বন্ধন গঠনে নির্গত শক্তি লিখতে বলে তাহলে আমরা বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কি পরিমাণ সেটা আমরা আগে লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জেনে নিই যে এই অভ্যন্তরীণ শক্তিটা কাকে বলে। কোন একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে। আমি আবার বলছি, কোন একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। কি বুঝলে? যে একটা নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে থাকে, একে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। তো চলো এখন আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করে আসি। আমরা এইটা নিয়েছিলাম, আশা করি তোমরা লিখে নিচ্ছ। ম্যাথ আমরা সমস্যা ম্যাথ করব যে কোন বিক্রিয়ায় বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি আমরা ধরে নিলাম ইচ্ছা মতো যে 220 কিলোজুল পার মোল, এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি
70 কিলো জুল, বা আমরা এখানে 140 কিলো জুল ইচ্ছা মতো আমরা দিতে পারি, যেটা আমরা বুঝি। তাহলে তোমাকে বললো যে ডেল্টা ইজ ইকুয়াল টু হোয়াট, ডেল্টা ইজ এর মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগেই বলেছি যে যদি অভ্যন্তরীণ শক্তির কথা বলে তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা আমাদেরকে অবশ্যই আগে লিখতে হবে। তাহলে অতএব ডেল্টা ইজ সমান সমান E2 মাইনাস E1। আমরা E2 কি বলেছিলাম প্রথমটা, অর্থাৎ উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। আমাদের এখানে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 140 মাইনাস বিকিরকের মোট অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 220। তাহলে আসলে কত? মাইনাস 80। তাহলে মাইনাস 80 কিলো জুল পার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ডেল্টা এইচ এর মান আমরা যে ইনফরমেশনটা এখানে দিয়েছি সেই ইনফরমেশন অনুযায়ী অঙ্ক করে যেটা পেলাম, ডেল্টা এইচ এর মান কিন্তু মাইনাস আসছে। তোমরা বলো তো, ডেল্টা এইচ এর মান মাইনাস হলে বিক্রিয়াটি কোন বিক্রিয়া হবে? ইয়েস, তোমরা ঠিকই বলেছ যে ডেল্টা এইচ এর মান মাইনাস হলে বিক্রিয়াটি তাপ উৎপাদন হবে। অর্থাৎ এইখানে যে বিক্রিয়া, এই যে কোনো বিক্রিয়া বলেছি, তাহলে এই যে বিক্রিয়াটি কথা এখানে বলা হয়েছে সেই বিক্রিয়াটি অবশ্যই একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখন চলো আমরা অন্যভাবে, অর্থাৎ যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে তাহলে এই নিয়মেই তোমরা ডেল্টা এইচ এর মান বের করতে পারবে। তাহলে আমরা অন্যভাবে, অর্থাৎ বন্ধন দ্বিতীয় নিয়মে আমরা কিভাবে বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি এবং বন্ধন গঠনে নির্গত শক্তি থাকলে আমরা কিভাবে এই ডেল্টা এইচ এর মানটা নির্ণয় করব। দেখো, একটি অঙ্ক আমরা একটু লিখি যে একটি বিক্রিয়া দেওয়া হলো মিথেন প্লাস অক্সিজেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মিথেনে কার্বন এবং হাইড্রোজেন আছে এবং অক্সিজেন। এই কার্বন হাইড্রোজেন এই অক্সিজেন দ্বারা জারিত হয়ে বা অক্সিজেন দ্বারা পোড়ালে এটা একটি দহন বিক্রিয়া। অক্সিজেন দ্বারা যদি আমরা মিথেনকে পোড়াই তাহলে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে ম্যাথমেটিক্যাল সলিউশনে সাধারণত প্রত্যেকটি বিক্রিয়ার সমতা বিধান করা অতীব জরুরি। তাহলে এই বিক্রিয়ায় আমাদের সমতাটা করতেই হবে। যদি ডেল্টা এইচ এর মান বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি বা বন্ধন গঠনে নির্গত শক্তি দিয়ে আমাদের বের করতে বলে, তাহলে আমাদের অবশ্যই একটি বিক্রিয়া দিয়ে সেই বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। তাহলে আমরা এই সমতা করে আসি। এখানে দেখো কার্বন আছে একটা, হাইড্রোজেন এখানে 4টা, আমরা এখানে 4টা করবো, 2 × 4, অক্সিজেন হয়ে গেল 2, 3 × 4টা, তাহলে আমরা এখানে 2 দিলাম। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমতা হয়ে গেছে। এখন কি করতে হবে? এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল। এখন এই বিক্রিয়াটির একটু গাঠনিক সংকেত আমরা নিব। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, আমরা জানি কার্বনের যোজনী 4টা হাইড্রোজেন প্লাস অক্সিজেন। আমরা জানি প্রতিটি অক্সিজেনের যোজনী 2, তাহলে একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের ডাবল বন্ড হবে সমান কার্বনের যোজনী আমরা জানি কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বনের যোজনী বেশি, তাই কার্বন হচ্ছে কার্বনের কেন্দ্রীয় মূলক। কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী একটা অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড আর একটা অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড তৈরি হয়ে গেল প্লাস 2। আমরা জানি পানির গঠনে অক্সিজেনের অক্সিজেনের যোজনী 2, তার সাথে 2টো হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। এই কাজটুকু যদি আমরা প্রাথমিকভাবে করতে পারি তাহলে আমাদের ডেল্টা এইচ এর মান নির্ণয় করাটা খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে বিক্রিয়াটি দেবে, আগে বিক্রিয়াটি সমতা বিধান করবে, তারপর বিক্রিয়াটিকে একটি প্রাথমিক সংকেতের রূপ দিবে, তারপর দেখতে হবে যে বিক্রিয়কের কোন বন্ধনগুলো ভেঙেছে আর উৎপাদে নতুন কোন বন্ধনগুলো গড়েছে। যদি বিক্রিয়কের সবগুলো বন্ধন ভেঙে যায় এবং উৎপাদের সবগুলো বন্ধন ভেঙে গড়ে, অর্থাৎ তাহলে আমরা সেভাবেই করব। আর আরেকটা বলে রাখি, যদি বিক্রিয়কের যে বন্ধনগুলো থাকবে সেই বন্ধনগুলো যদি উৎপাদেও থাকে তাহলে সেই বন্ধনগুলো নেওয়ার কোনো দরকার নাই ম্যাথমেটিক্যালে। কি বললাম? যে যদি বিক্রিয়কের মধ্যে বন্ধনটা, বিক্রিয়কের একাধিক পরমাণুর মধ্যে যে বন্ধনগুলো সেটা যদি উৎপাদে অবিকৃত অবস্থায় থাকে তাহলে সেগুলো বিক্রিয়া থেকে বা অঙ্ক থেকে বাদ দিতে হবে। এখানে আমরা যদি খেয়াল করি যে কার্বনের সাথে এখানে হাইড্রোজেনের বন্ড আছে,
অর্থাৎ কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, চারটা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। এখানে একটি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ধন আছে। এইখানে ভিতরে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, আবার কার্বন ডাবল বন্ড অক্সিজেন, অর্থাৎ দুটো কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে। এখানে ওএইচ বন্ড আছে কিন্তু ভিতরে দুটো ওএইচ ওএইচ। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই সিরিজ বন্ধনটা কি, শিক্ষার্থী বন্ধুরা, এই যে মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কি উৎপাদে আছে? নাই। তাহলে এই সবগুলো বন্ধন কিন্তু ভেঙে গেছে। আবার এই দ্বিতীয় নম্বর বিক্রিয়ক অর্থাৎ অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন কি এখানে কোথাও আছে? ঠিক এক্স্যাক্টলি এরকম চেহারা অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এখানে নাই। তাহলে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন সকল বন্ধন ভেঙেছে। তাহলে এই যে বন্ধনগুলো এর সাথে এদের সাথে কিন্তু এই বন্ধনগুলোর কোনো মিল নেই। তাই এই বন্ধনগুলো সবগুলো নতুনভাবে গড়েছে আর এগুলো ভেঙে গেছে। তাহলে আমরা এখানে এবার ডেল্টা এইচ মান বের করতে হবে আমাদের এখান থেকে, যে ডেল্টা এইচ ইকুয়াল টু, আমাদের সূত্রটা ছিল কি, ডেল্টা এইচ ইকুয়াল টু বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি। শিক্ষার্থী বন্ধুরা, বন্ধন ভাঙতে কার? বিক্রিয়ক। আমরা এখানে লিখে দিই যে বিক্রিয়কের বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গঠনে নির্গত শক্তি। তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি, বিক্রিয়কের এই বলেছি সবগুলো বন্ধন কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ এর সাথে একটাও কিন্তু মিল নাই। তাই এখানে 4 মোল সিএইচ বন্ড ভেঙে গেছে, অর্থাৎ এ একটা বন্ড, এ একটা বন্ড, এ একটা বন্ড, এ একটা, অর্থাৎ এই 4টা সিএইচ বন্ড কিন্তু ভেঙে গেছে। প্লাস এই 2 মোলও কিন্তু ভেঙেছে, 2 মোল অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ডও কিন্তু ভেঙে গেছে। এবার আমরা দেখব উৎপাদের বন্ধন গঠন। তাহলে এই পদার্থগুলো দেখো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন কিন্তু এখানে নাই, তার মানে নতুন বন্ধন গঠন হয়েছে। তাহলে এখানে মাইনাস, আমরা সূত্রে মাইনাস ছিল, এখানে মাইনাস, তাহলে মাইনাস, এখানে সি ডাবল বন্ড আবার সি ডাবল বন্ড। তাহলে আমরা এখানে দেখব 2 মোল সি ডাবল বন্ড নতুন গঠিত হয়েছে, প্লাস এখানে দেখো ওএইচ ওএইচ, তাহলে ভিতরে 2 মোল আর এই 2 4, তাহলে আমরা 4 মোল ও আমরা এইচ গঠিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ডেল্টা এইচ এর মান নির্ণয়। এখানে দেখো প্রত্যেকটা পরমাণু কার্বন হাইড্রোজেন অক্সিজেন, যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন কি পরিমাণ বন্ধন শক্তি দ্বারা এই কার্বন আর হাইড্রোজেন আবদ্ধ ছিল। আমরা পাশে দেখো তোমাদের সুবিধার্থে লিখে নিয়েছি যে কার্বন হাইড্রোজেনের বন্ধনের মধ্যে বন্ধন শক্তিটা হচ্ছে 414। তার মানে কার্বন এবং হাইড্রোজেনটা যদি বন্ধন ভেঙেও যায়, কার্বন হাইড্রোজেনটা যদি আলাদা হয়ে যায়, তাহলে এই পরিমাণ শক্তি নির্গত হবে। আর বন্ধন ভাঙতে গেলে প্রয়োজন শক্তি দিতে হবে, অর্থাৎ কার্বন হাইড্রোজেনকে যদি ভেঙে ফেলি আমরা, তাহলে 414 কিলোজুল পার মোল, প্রতি মোলে 400 কিলোজুল তাপ দিতে হবে। আবার কার্বন হাইড্রোজেনের বন্ধনটা যদি নতুনভাবে গড়তে যায়, তাহলেও কিন্তু এই পরিমাণ শক্তি নির্গত হবে। তোমরা তোমাদের পেজ, বইয়ের পেজে, অর্থাৎ ডেল্টা এইচ এর মান এর জন্য তোমরা 275 পেজ, এই মানগুলো তোমরা বইতে পেয়ে যাবে 275 পেজ। তোমাদের টেক্সট বইয়ের 275 পেজে যে সবগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে 20টির পরমাণুর মধ্যে বন্ধন শক্তি দেওয়া আছে। এই এরকম বন্ধন শক্তি, একাধিক বন্ধন শক্তি এরকম দেওয়া আছে, 20টা হবে। এই 20টা বন্ধন শক্তি তোমাদের জন্য মনে রাখতে হবে, অর্থাৎ এমসিকিউ, একটি এমসিকিউ এখান থেকে আসে। তাহলে আমরা এখন কি করব, এই বন্ধন শক্তির মানগুলো লিখে দেব। তোমরা মুখস্থ করবা এই কারণে যে সবচেয়ে মুখস্থ রাখাটাই বেটার, মানে মুখস্থ রাখলে অবশ্যই বিক্রিয়াটি, মানে সমস্ত অঙ্কগুলো তুমি নিজে নিজে করতে পারবে যদি মান না দেওয়া থাকে। আর যদি উদ্দীপকে মান দেওয়া থাকে তাহলে তো বেটার। তাহলে এখান থেকে আমরা
কার্বন এবং হাইড্রোজেনের সাথে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তি এখানে 414 প্লাস 2 ইন্টু অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন হচ্ছে 498 মাইনাস 2 ইন্টু কার্বন 4 ইন্টু 464। এখানে আমরা যদি করি তাহলে এখানে আসবে এই সব মিলে যদি আমরা করি তাহলে আসবে 2652 মাইনাস এইগুলো যদি সবগুলো যোগ করি তাহলে আসবে 3284। আমাদের অ্যান্সার আসবে মাইনাস, অর্থাৎ এখানে আমরা ডেল্টা এইচ সমান সমান মাইনাস 632 কিলোজুল পার। সেক্ষেত্রে বন্ধুরা আমরা ডেল্টা এইচ এর মান বের করে ফেলেছি। এক্ষেত্রেও কিন্তু আমাদের যে বিক্রিয়াটি ডেল্টা এইচ এর মানটি আসছে সেটি কিন্তু একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এভাবে তুমি ডেল্টা এইচ এর মান বাসায় প্র্যাকটিস করবে। এই একই নিয়ম ফলো করে আমরা একটি হোমওয়ার্ক দিয়ে দিই আমাদের। CH3 plus Cl2 CH3 CH2 Cl plus H3 এই বিক্রিয়ায় তুমি ডেল্টা এইচ এর মান বের করবে। 1 নম্বর। 2 নম্বর নিলাম CH3 প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস আর্গন। এই বিক্রিয়ায় এখানে ডেল্টা এইচ এর মান 1109 কিলোজুল পার মোল। তাহলে কার্বন ডবল বন্ড অক্সিজেনের শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি আবার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।